আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 70 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলোর সলিউশন আমরা করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি পার্টগুলো দেখলে তোমাদের আইডিয়া কিন্তু আরো বেশি ভালো গ্রিপ হয়ে যাবে। তো চলো সময় নষ্ট করে আমরা ভিডিওটাকে শুরু করা যাক। তো কি বলছে প্রথম প্রশ্নে, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ ইউজিং বিসিডি ওভার বাইনারি রিপ্রেজেন্টেশন ফর ডেসিমাল নাম্বার? তাহলে আমরা যে বেসিক আমরা একটা ডেসিমাল নাম্বার 45 এর নর্মাল যদি বাইনারি করি তাহলে কিভাবে করবো আমরা 1 2 4 এইভাবে আমরা অলরেডি জানো যারা দেখে এসছো প্রিভিয়াস পার্টগুলোকে। তাহলে এইভাবে 32 তলায় 1 দেবো, 45 কে থেকে 32 মাইনাস করে দেবো, পড়ে থাকবে 13 মানে আমরা 16 তলায় 1 বসাবো, সরি 16 না, আমরা 8 তলায় 1 বসাবো। তাহলে 8 যখন মাইনাস করবো তখন পড়ে থাকবে আমাদের 5 মানে 4 আর ওখানে 1 তলায় 1 বসলে আমাদের হয়ে গেল 45 এর। এই হচ্ছে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন নর্মাল। আর আমাদের 45 কে যদি আমরা বিসিডি তে রিপ্রেজেন্ট করি তাহলে কিরকম দেখতে লাগবে? 4 মানে 1 0 1 00 আমরা লাস্ট পার্টেই ডিসকাস করেছিলাম যে আমরা যদি প্রত্যেকটি ডেসিমাল ডিজিটকে আমরা যদি 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করি তখন তাকে বলা হয় বিসিডি রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে বিসিডি রিপ্রেজেন্টেশন অফ বাইনারি, এটা হচ্ছে নর্মাল বাইনারি রিপ্রেজেন্টেশন। এবার প্রশ্ন তোমাদের কি বলা রয়েছে ভালো করে দেখো, যে বিসিডির ওভার বাইনারি রিপ্রেজেন্টেশনের অ্যাডভান্টেজ কি? আমি যে বিসিডি তে রিপ্রেজেন্ট করলাম এর যে অ্যাডভান্টেজটা বাইনারির ওপর কি আছে, মানে আমরা বিসিডি তে করলে ভালো বাইনারির তুলনায়, কারণ এটা মাথায় রাখবে কি হবে কারেক্ট অ্যান্সার, ইজিয়ার কম্প্যাটিবিলিটি উইথ অ্যাসকি এনকোডিং। মানে অ্যাসকি যে এনকোডিং সিস্টেমটা, যেগুলো আমরা আগের পার্টে আমরা এই এনকোডিং নিয়ে অনেক কথা বলেছি, পার্ট নাম্বার আমাদের 16 বলতে পারো। তো সেই সূত্রে আমরা অ্যাসকির সাথে কিন্তু এটা অনেকটা কম্প্যাটেবল বলতে পারো, আমাদের বিসিডি আমাদের এনকোডিং স্টাইল বলতে পারো। এই হচ্ছে বেসিক আইডিয়া হবে এই প্রশ্নটা, যেখানে আমাদের অ্যাসকি কোডের সঙ্গে কিন্তু আমাদের বিসিডি যেহেতু অনেকটা সিমিলারিটিস বলতে পারো বা কম্প্যাটেবিলিটি আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার হবে ডি, কিন্তু এখানে হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং লজিক গেট ইমপ্লিমেন্ট দ্য বুলিয়ান ফাংশন নট? কোন লজিক গেট বুলিয়ান ফাংশন নট কে রিপ্রেজেন্ট করে? তো অবভিয়াসলি তো কোনো কথাই নেই, এটাকে নট গেটই বলে, এটা চোখ বুঝেই তোমরা উত্তর লিখতে পারবে, এটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই। নট গেটের কাজ কি? আমাদের ইনপুটকে টগল করে দেয়, 0 থাকলে 1 1 থাকলে 0, এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। পরের প্রশ্নে চলে গেলাম, টু ইনপুট XOR গেট আউটপুট আ হাই সিগন্যাল 1 ওয়েন। মানে আমাদের টু ইনপুট একটা আমাদের XOR গেটের কথা বলেছে, যেখানে আউটপুটে আমাদের হাই সিগন্যাল মানে 1 কখন হবে, বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এইটুকু বেসিক আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং জানি যে XOR এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সেম থাকলে 0 হয়, মানে সেম ইনপুট থাকলে 0 হয়, আর ডিফারেন্ট হলে কিন্তু আমাদের 1 হয়। তাহলে 1 মানে হচ্ছে দ্য হাই। তাহলে এখানে প্রশ্ন কেন বলেছে কখন আউটপুট হাই হবে? যখন দুটো ইনপুট ডিফারেন্ট হবে। তাহলে গল্পটা কি, লিখেছে 1 ইনপুট ইজ হাই আদার ইজ লো, মানে এটা ডিফারেন্ট হয়ে গেল। বা আরেকটা হতে পারে 1 ইনপুট ইজ লো এন্ড আদার 1 ইজ হাই। তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার এখানে কারেক্ট। কেউ যদি সি মানে তাহলেও রাইট, কেউ যদি ডি মানে তাহলেও রাইট। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের জর কিন্তু তোমাদের আউটপুট কিন্তু 1 দেবে। প্রথম এবি ক্ষেত্রে হবে না, কিন্তু দেখো দুটোই সিমিলার হয়ে যাবে, দুটো 0 0 আর 0 1 1 এর জন্য কিন্তু আমাদের 0 দেবে। সিমিলার হলে, দুটো যদি ইনপুট সিমিলার হয় তাহলে আউটপুট কিন্তু 1 হবে। আমি এখানে সি মেরেছি, তোমরা যদি ডিও মারো কোনো অসুবিধা নেই, এখানে দুটো অপশনই কিন্তু কারেক্ট। তো যারা এই প্রশ্নটা তোমরা অ্যাটেন্ড করবে তারা এখানে যে কোনো একটি মারলে তোমরা কিন্তু এখানে নাম্বার কিন্তু পেয়ে যাবে বলতে পারো। নেক্সট প্রশ্ন চলে গেলাম, বলছে এই হাফ অ্যাডার সার্কিট, এটা 2014 সালের প্রশ্ন, কম্পিউটার সায়েন্সে দেওয়া হয়েছিল, যে এই হাফ অ্যাডার সার্কিট অ্যাড কি করে? বলছে 2 বাইনারি নাম্বার উইথ ক্যারি ইনপুট, 2 বাইনারি নাম্বার উইদাউট ক্যারি ইনপুট, আ বাইনারি নাম্বার এন্ড ইটস 2 কমপ্লিমেন্ট, 3 বাইনারি নাম্বার। এই যে চারটে আউটপুট। একটা হাফ অ্যাডার সার্কিট কি করে? অ্যাডার মানে যোগ করে, দুটো বাইনারি নাম্বারকে তোমরা যদি প্রোভাইড করো তার কিন্তু আউটপুট কিন্তু তৈরি করে দেবে, মানে আউটপুট দেবে। এইটাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের বেসিক কাজ। তো সেই সূত্রে এখানে দুটো বাইনারি নাম্বার, কিন্তু এখানে কোনো ক্যারি ইনপুট কিন্তু নেয় না। কি বললাম বুঝতে পেরেছো? ক্যারি ইনপুট নেয় না। ক্যারি কোন সার্কিটে নেয়? এটা ক্যারি লুক অ্যাহেড বলে একটা অ্যাডার আছে, যেখানে আমাদের ক্যারিটা কিন্তু ওখানে কিন্তু সার্কিটে জেনারেট দিতে হয়, তাহলে সেই কাজ হবে। মানে ক্যারি প্রিভিয়াস যে রেজাল্টের ক্যারিটা কিন্তু পরের ক্ষেত্রে যায়, এটা কিন্তু আমাদের ক্যারি লুক অ্যাহেড বলে একটা অ্যাডার রয়েছে, যেটা আমাদের সিলেবাসে আমাদের নেই এট প্রেজেন্ট সিনারিওর কথা বলি, বাট আইডিয়া যদি দিতে হয় তাই বললাম। তো আমাদের বেসিক হাফ অ্যাডার সার্কিট কি করে, দুটো জাস্ট বাইনারি বিটকে নেয় এবং তার আউটপুট কিন্তু
আমাদের যোগ করে দেয়, কিন্তু এখানে কোনো রকম কোনো ক্যারি কিন্তু নেয় না, অ্যাজ আ ইনপুট কোনো ক্যারি নেয় না। এই জন্য অ্যান্সার হয়ে যাবে বি, টু বাইনারি নাম্বার উইদাউট কিন্তু ক্যারি ইনপুট। মাথায় রাখবে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ লজিক গেট আউটপুট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য আউটপুট অফ দ্য অ্যান্ড গেট। মানে অ্যান্ড গেট, কোন লজিক গেটের আউটপুট আমরা ইকুইভ্যালেন্ট পাবো যে অ্যান্ড গেটের উপর যদি কমপ্লিমেন্ট করে, মানে অ্যান্ড গেটের যে আউটপুটটা রয়েছে তার আউটপুটকে যদি আমি কমপ্লিমেন্ট করি, তাহলে যে আউটপুটটা আসবে সেটা কোন গেটের, এটা কোন গেটকে ইকুইভ্যালেন্ট তোমরা বলতে পারো, বলবে ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানেই হচ্ছে অ্যান্ড গেটের উপর কমপ্লিমেন্ট করে যে আউটপুটটা হয় সেটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ ন্যান্ড গেট। আমি ছবি এঁকেও তোমাদের হয়তো কিছু একটা কোনো একটা পার্টে এরকম আইডিয়া ছিল। এই অ্যান্ড গেটের পর যদি আমি এখানে কমপ্লিমেন্ট দিই, এটাকে যে আউটপুটটা পাবো এটা সেম কিন্তু আমরা ন্যান্ড গেটে পাবো। ন্যান্ড গেট দেখতে এরকম হয়, কিছুই না, এই যে পোর্শনটা দেখছো এটাই আমার এখানটা চলে এসছে, এটাকে বলা হয় ন্যান্ড গেট বলতে পারো। নেক্সট প্রশ্নে চলে আসলাম, দ্য সাম অফ অ্যাডিং টু বাইনারি বিট 1 and 1, হোয়াট ইজ দ্য সাম অ্যান্ড ক্যারি। দেখো সিম্পল কথা, 1 + 1 আমি কি বলেছিলাম, অ্যান্সার কত হয় 2। 2 মানে কি, বাইনারিতে কনভার্ট করলে 1 0। এখানে এবার বলতে হবে 1 0টা কি, সবসময় এটাকে তোমাদের শর্টকাট মাথায় রাখবে। এই 1 0 পেলে তো সবসময় রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ধরে নাও রয়েছে। তো এখানে রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে সাম আর লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে ক্যারি, এটা সারা জীবন মাথায় রেখে চলবে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, সাম হয়ে যাবে 0, ক্যারি হয়ে যাবে 1। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম, ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন নাম্বার 7 এ চলে এসেছি, কি বলছে, আর 3 ইনপুট অ্যান্ড গেট ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড অ্যাজ, মানে 3টে ইনপুটের অ্যান্ড গেট কে আরো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো। দেখো আমি তো দুটো অ্যান্ড গেট দিয়েও করতে পারি, 2 ইনপুট দিয়ে। দেখো এই ধরো অ্যান্ড করলাম, ধরো না এ বি আছে, তার যে আউটপুটটা পাবো সেটা যদি আমি সি ইনপুটের সাথে যদি আমি ফের অ্যান্ড করি, অ্যান্সার কিন্তু একই আসবে। তুমি 3টে কে ডাইরেক্ট একটা অ্যান্ড গেটে দাও আর তুমি এভাবে করো, তাহলেও তো হয়ে যাবে। তাহলে আমি দুটো 2 ইনপুট অ্যান্ড গেট দিয়েও কিন্তু একটা 3 ইনপুট অ্যান্ড কে রিপ্রেজেন্ট করতে পারি। তাই জন্য অ্যান্সার কি হয়ে যাবে, আ কম্বিনেশন অফ 2 ইনপুট অ্যান্ড গেট দিয়েও কিন্তু আমরা 3 ইনপুট ন্যান্ড গেট কে, সরি অ্যান্ড গেট কে কিন্তু মানে দুটো ইনপুট, এখানে হচ্ছে 1 নম্বর ন্যান্ড গেট, অ্যান্ড গেট, ভুল করে ন্যান্ড বলে দিচ্ছি, এটা অ্যান্ড গেট, এটা 2 নম্বর অ্যান্ড গেট, মানে দুটো 2 ইনপুট অ্যান্ড গেট দিয়ে কিন্তু আমি একটা 3 ইনপুট এটা 3 ইনপুট বলতে পারো অ্যান্ড গেট কে আমরা বানাতে পারি। এই হচ্ছে বেসিক, তলায় লেখা আছে 3 ইনপুট অ্যান্ড গেট ক্যান বি বিল্ট বাই কম্বাইনিং 2 ইনপুট অ্যান্ড গেট, 1 to combine the first 2 and another to include the third। মানে প্রথম দুটোর যে আউটপুট পাবো সে তার আউটপুটের সাথে যদি আমি আরেকটা ইনপুট কিন্তু দিয়ে একটা অ্যান্ড গেট করে দিই, তাহলে কিন্তু আমি সেমই আউটপুট পাবো, কোনো অসুবিধা কিন্তু হবে না। পরের প্রশ্ন চলে আসলাম, which logic gate behave as an inverter when one of its input is connected to a constant high signal। তাহলে বলছে এটা কোন লজিক গেটের ব্যবহার যেখানে একটা ইনপুট যদি হাই থাকে তাহলে সে কিন্তু একটা ইনভার্টারের মতন কাজ করছে। ইনভার্টার মানে টগেল করছে বা কমপ্লিমেন্ট করছে বলতে পারো। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এখানে আমরা একটা সার্কিট দেখলে বুঝতে পারবো, না যদি ডিজাইন করি 0 0 0 1 1 0 1 1, দেখো গল্পটা বলে যখন তার কোনো একটি ইনপুট যদি হাই হয়, দেখো কোনো একটি ইনপুট, এটা হাই আছে ধরো না, এইটা হাই আছে, আর এখানেও ধরো না দুটোর মধ্যে দুটো একটা হাই, বলে এই জায়গায় এ কি করবে, আরেকটা যে ইনপুটটাকে টগেল করবে। তাহলে আরেকটা ইনপুটকে আমি এভাবে মার্ক করি, তাহলে এইটা আর এইটাকে দেখো আমি সিম্পল যদি কি করব, দেখো এটা দেখো যেহেতু আমার এখানে 1 আছে তাহলে কি হবে, ইনভার্টার বলেছে মানে এই আরেকটা যে 0 দেখতে পাচ্ছ সেটাকে 1 হয়ে গেল। এখানে যেহেতু 1, এখানে আরেকটা 0 যে আছে সে কিন্তু 1 হয়ে যাবে। আর এখানে দেখো যেহেতু যে কোনো একটিকে ধরে নাও, এখানে যেহেতু যে কোনো একটি আমাদের হাই সিগন্যাল, তাহলে আরেকটা যেটা রয়েছে সেটা কিন্তু ইনভার্ট মানে অপোজিটে 0 0 হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে কথাটা বলেছে। তা তুমি এই 3টে ইনপুট দেখে বুঝতে পারছো এটা কোন গেটকে রিপ্রেজেন্ট করছে, কার ব্যবহারটা দেখো আমি এখানে দেখলে বুঝতে পারবে। 0 0 ডিফারেন্ট হলে দেখো, এটা ভালো করে দেখো, ডিফারেন্ট হয়েছে তাই আউটপুট 1, ডিফারেন্ট হয়েছে আউটপুট 1, সেম হলে আউটপুট 0, তাহলে এখানেও সেম হলে কি হবে, আউটপুট 0। এটা কোন গেট, এটা হচ্ছে এক্স অর গেট বা জর গেট বলতে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের বি, জর গেট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার প্রশ্ন, আমি বলি 2012 সালে এসেছিল, কম্পিউটার সায়েন্সের কথা বলি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 9 নম্বর প্রশ্নে চলে গেলাম, দ্য আউটপুট অফ অ্যান অর গেট ইজ লো অনলি ওয়েন, অর গেটের আউটপুট লো বলেছে, আউটপুট হয়েছে লো মানে 0, কখন হবে, যদি দুটোই ইনপুট তার লো হয়, একমাত্র এটাই তার অপশন, আর কিছু ব্যাপার নেই। তো বি হচ্ছে কারেক্ট অপশন। 10 নম্বর প্রশ্ন কি বলছে, which logic gate output is the complement of the output of the OR gate। কোন লজিক গেটের আউটপুট অর গেটের কমপ্লিমেন্ট যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে তার আউটপুট বলতে পারো। তাহলে যদি অর এর ওপর যদি তুমি কমপ্লিমেন্ট করো, অর গেটের রেজাল্টের উপর যদি কমপ্লিমেন্ট করা যায় সেটাকে কি বলা হয়, নর গেট।
নর, নট ওভার অর বলা হয়, তো এই জন্য অ্যান্সার হয়ে যাবে নর গেট। অর গেটের কমপ্লিমেন্টের যে অ্যান্সারটা পাও সেটা নর গেট দিয়ে আমরা সেম জিনিসটা পাই, ঠিক আছে, এই সূত্রে এটাকে বলা হয় অর গেটের উপর কমপ্লিমেন্ট রেজাল্ট যেটা আসছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা নর গেট দিয়েই পাওয়া হয়, সেটাকে অ্যান্সার হয়ে যাবে নর গেট। 11 নম্বর প্রশ্ন কি বলছে, আর 3 ইনপুট ন্যান্ড গেট আউটপুট আর লো সিগন্যাল। 3 ইনপুট, এখানে ধরে না একটা ন্যান্ড গেট, সরি ন্যান্ড গেট বলেছে, হ্যাঁ আলটিমেট কথা, ন্যান্ড গেটের আউটপুট আমার লো আসছে, তার মানে কি হচ্ছে, তার মানে আমাদের ইনপুট কি হবে, এটা যদি আমাদের সবগুলো ইনপুট যদি আমাদের এখানে হাই হয় তাহলেই গিয়ে কিন্তু আমাদের আউটপুট কিন্তু লো হবে। কেন, 3টে ইনটু যদি নর্মাল অ্যান্ডে পাঠাও, আমি কি জানি যে অ্যান্ড গেটের ওপর যদি কমপ্লিমেন্ট করি তাহলেই সেটা কিন্তু একটা ন্যান্ড গেট হয়। তো সেই সূত্রে গেলে আমাদের 3টে ইনপুট যদি এখানে অ্যান্ডে ফেললে আমাদের অ্যান্সার হবে 1, তার উপরেই কমপ্লিমেন্ট করা মানে 0, তো সেই সূত্রে অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অল ইনপুট আর যদি হাই হয় তখনই গিয়ে কিন্তু আমাদের ন্যান্ডের আউটপুট কিন্তু আমাদের 0 হবে। পরের প্রশ্নে চলে এসেছি, which component of an operating system is responsible for managing the execution of process? কোন অপারেটিং সিস্টেম কম্পোনেন্টটা প্রসেস এক্সিকিউশনের দায়িত্ব নিয়ে বসে রয়েছে? সিম্পল কথায় বাংলা ভাষায় বলতে, কোন অপারেটিং সিস্টেমের কম্পোনেন্ট প্রসেসকে এক্সিকিউশন করতে সাহায্য করছে বলতে পারো, বা রেসপন্সিবল, তার কাজই হচ্ছে প্রসেসকে এক্সিকিউশন করানোর। সিম্পল অ্যান্সার হচ্ছে প্রসেস শিডিউলার। এই যে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম পড়ি, যে প্রসেস শিডিউলার থাকে আছে বলেই এইসব অ্যালগরিদম গুলো আমরা আছে। এই যে যতগুলো আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম আমরা পার্ট নাম্বার মোস্ট প্রবলি 10-এ আমরা অনেকগুলো দেখেছিলাম, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রসেস শিডিউলার কিন্তু একটা আলটিমেট পার্ট বলতে পারো বা কম্পোনেন্ট বলতে পারো, যে কিন্তু প্রসেসকে এক্সিকিউশন যে হবে, কি অর্ডারে হবে, কে আগে যাবে কে পরে যাবে, এই সবগুলো কিন্তু প্রসেস শিডিউলারের কাজ। এখানে 3 রকম শিডিউলার হয়, বলে দিই একটুখানি যারা একটু ইনডেপথ পড়তে চাইছো। একটাকে বলা হয় শর্ট টার্ম শিডিউলার, আমি শর্ট ফর্ম লিখছি, মিড টার্ম শিডিউলার আর লং টার্ম শিডিউলার। যদি এদের ব্যাপারে আরো জানতে হয় আমাদের অপারেটিং সিস্টেম প্লেলিস্টকে ভিজিট করো, প্রথম 2-3টে ভিডিওর মধ্যে আমি কিন্তু এইসব ব্যাপারে কথা বলেছি, তোমরা গিয়ে ইনডেপথ কিন্তু এখান থেকে পড়াশোনা করতে পারো। এটা মেনলি কিন্তু যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য পড়াশোনা করো তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলতে পারো। সায়েন্সে এতটা সিলেবাসে নেই, যারা অ্যাপ্লিকেশন পড়ছো তারা কিন্তু ওরা গিয়ে ওই ভিডিওটা গিয়ে ইনডেপথ অপারেটিং সিস্টেম ইন বাংলা প্লেলিস্টে গিয়ে তোমরা ইনডেপথ কিন্তু ওখানে দেখতে পারো। 13 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য টাইম টেক টু এক্সিকিউট আ পার্টিকুলার টাস্ক অর আ প্রসেস ইজ নোন অ্যাজ। একটা পার্টিকুলার টাস্ককে এক্সিকিউট করতে যে সময় লাগে বা প্রসেসকে এক্সিকিউট করতে যে সময় লাগে তাকে কি বলা হয়, এক্সিকিউশন টাইম বলা হয়। একটা প্রসেসকে এক্সিকিউট করতে যে সময়টা লাগে তাকে বলা হয় এক্সিকিউশন টাইম কিন্তু বলা হয়। পরের প্রশ্নে চলে আসলাম, which scheduling algorithm ensure that each process gets an equal amount of CPU time in a round robin manner? কোন শিডিউলিং অ্যালগরিদম এনশিওর করে যে প্রত্যেকটি প্রসেস কিন্তু একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ সময় কিন্তু পাবে রাউন্ড রবিন ম্যানারে? উত্তর তো প্রশ্নই রয়েছে, বলে দিয়েছে রাউন্ড রবিন, তার মানেই হয়ে যাবে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম। চোখ বুঝে উত্তর মারবে, কোনো বিকল্পই নেই। তাও বেসিক আইডিয়াটা বলে দিই, রাউন্ড রবিন কি করে, যে একটা টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইস বলে দেওয়া হয়, সেই টাইম স্লাইস অনুযায়ী কিন্তু প্রসেস এক্সিকিউট করতে পারে। একটা প্রসেস যখন এক্সিকিউট করতে ঢোকে সিপিইউতে, অতটা অ্যামাউন্ট সেই তাকে কাজ করতে দেওয়া হয়, হয়ে যাওয়ার পর ওই সময় হয়ে গেলে তাকে বার করে নিয়ে অন্য প্রসেসকে চান্স দেওয়া হয়। এইভাবেই কিন্তু আমাদের একটা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম কিন্তু কাজ করে বলতে পারো। পরের প্রশ্ন কি বলছে, which memory management technique swap entire process between main memory and hard disk to free up the space? মানে আমরা এটা এই কনসেপ্টটা একটু পড়াশোনা করেছিলাম, আমাদের এই র্যাম রয়েছে আর হার্ড ডিস্কের গল্প বলছে। কোন প্রসেস, এই প্রসেসটার নাম কি, এটা কোন মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক যেখানে এই যে হার্ড ডিস্ক আর র্যামের মধ্যে আমাদের আদান প্রদান হয়, মানে এন্টায়ার প্রসেসকে সোয়াপ ইন সোয়াপ আউট হয়। তাহলে এই গল্পটাকে কি বলে, এটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি বলা হয়, ঠিক আছে, যেখানে আমরা সোয়াপিং, আর এই প্রসেসটাকে সোয়াপিং বলা হয়। ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিই, সোয়াপ ইন মানে হচ্ছে র্যামে নিয়ে আসা, এটাকে সোয়াপ ইন বলা হয়। র্যাম থেকে হার্ড ডিস্কে পাঠানোটাকে সোয়াপ আউট বলা হয়। আমার ভার্চুয়াল মেমোরি একটা ভিডিও রয়েছে কম্পিউটার আর্কিটেকচারে, তোমরা চাইলে ওখানে গিয়ে এন্টায়ার কনসেপ্টটাকে ইন ডেপথে গ্রিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। চলে আসলাম আমাদের লাস্ট প্রশ্নে, যেখানে বলছে দ্য প্রসেস অফ ট্রান্সফারিং আ প্রসেস ফ্রম হার্ড ডিস্ক
সরি ফ্রম মেন মেমোরি টু হার্ড ডিস্ক ইজ নোন, যেটা এক্ষুনি বললাম, মেন মেমোরি এবং হার্ড ডিস্কের মধ্যে যখন ট্রান্সফারটা হয় সেটাকে বলা হয় সোয়াপিং বলা হয়। এক্ষুনি বললাম তার দুটো ভার্সন আছে, সোয়াপ ইন বলা হয় এবং সোয়াপ আউট। ভালো ভালো প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়েছে আমাদের ভার্চুয়াল মেমোরি থেকে। তো এই কি আমাদের 16খানা প্রশ্ন শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীকালে আরো ভালো ভালো এরকম এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আসবো। এই ভিডিও নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি কোনো ডাউটস থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাকে লিখে জানাতে পারো, আমি নিশ্চয়ই সলভ করার সেটা চেষ্টা করব। সবাই ভালো থাকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।